আজকে বাংলা ব্যাকরণের প্রত্যয়ের ওপর আমি একটা ক্লাস নেব। প্রত্যয়ের প্রথম পর্বের ক্লাস, ঠিক আছে? দেখো, আজকের ক্লাসটা করার পর আশা করছি তোমাদের সম্পূর্ণ প্রত্যয় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ, পঞ্চম পর্ব, এইভাবে পর্বে ভাগ করা থাকবে প্রত্যয়ের ক্লাসগুলো। তোমরা সময় মতো অ্যাটেন্ড করে নিও। দেখো, প্রত্যয় পড়তে গেলে প্রথমে কিন্তু প্রত্যয় কাকে বলে আমাদের জানতে হবে, ঠিক আছে? সংজ্ঞায় দেখো কি বলছে, যে শব্দখণ্ড ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থ বিশিষ্ট একটি শব্দ গঠন করে তাকে কিন্তু বলে প্রত্যয়। যে শব্দখণ্ড বলতে ধরো চালাকি হলো একটা শব্দ, চালাকি হলো শব্দখণ্ড কোনটা? চালাক আর হস্যই। চালাক যদি একটা শব্দখণ্ড হয়, যুক্ত হস্যই হলো আর একটা শব্দখণ্ড, দুটো যুক্ত হয়ে হচ্ছে চালাকি। সুতরাং যে শব্দখণ্ড ধাতু বা শব্দের সঙ্গে, ধরো চালাক যে শব্দটা সেটা কোনো ধাতু বা শব্দ ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। ধরো চালাকটা তো শব্দ, তার সাথে প্রত্যয় যুক্ত হবে, হস্যই হলো প্রত্যয়, ঠিক আছে? যুক্ত হয়ে নতুন অর্থবিশিষ্ট নতুন একটা শব্দ গঠন করছে, সেটা হলো চালাকি, সেটাকে আমরা বলবো প্রত্যয়, ঠিক আছে? তো সেই নতুন অর্থবিশিষ্ট যখন একটা শব্দ গঠন করছে তাকে আমরা প্রত্যয় বলবো, ওই পদ্ধতিটাকে আমরা প্রত্যয় বলবো। এবার দেখো, প্রত্যয় দু ধরনের হয়। প্রত্যয় কত ধরনের হয়? দু ধরনের হয়। এক হচ্ছে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। দেখো, এবার প্রত্যয় আমরা কোনটাকে বলবো? শব্দখণ্ডের সাথে যখন আরেকটা নতুন শব্দখণ্ড যুক্ত হচ্ছে, শব্দের একটা শব্দখণ্ডের সঙ্গে আরেকটা শব্দখণ্ড যুক্ত হচ্ছে, সেই শব্দখণ্ডটা কিন্তু প্রত্যয়, এবং যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে, তখন সেটা কিন্তু বাক্যে নতুন শব্দটা হচ্ছে বাক্যে যখন আমরা প্রয়োগ করব তখন সেটা যেহেতু বিভক্তি যুক্ত হবে তাই সেটা পদ হবে, তাই তো? এবার দেখো, কৃৎ প্রত্যয়ের সঙ্গে যখন নতুন একটা কৃৎ প্রত্যয় সব সময় যুক্ত হবে ধাতু প্রকৃতির সাথে, ঠিক আছে? ধাতু প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ অর্থবিশিষ্ট একটা নতুন শব্দ গড়ে তুলবে সেটা হবে কৃদন্ত পদ। বাক্যে যখন প্রয়োগ করব সেটা হবে কৃদন্ত পদ। কৃদন্ত শব্দ বলবো, কিন্তু শব্দ তো হয় না, বাক্যে যখন আমরা প্রয়োগ করি সেটা বিভক্তি যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় পদ, তাই হবে কৃদন্ত পদ। আর দেখো, তদ্ধিত প্রত্যয় কিন্তু সব সময় শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, ঠিক আছে? তখন কিন্তু যে নতুন পদটা গড়ে উঠবে সেটা হবে তদ্ধিতান্ত পদ। আশা করি বোঝার কোথাও অসুবিধে নেই এখনো পর্যন্ত, ঠিক আছে? এবার দেখো, প্রকৃতি কাকে বলে? তোমাদের তো প্রশ্ন আসে যে প্রকৃতি প্রত্যয় বলে, প্রত্যয় না হয় বুঝলাম, কিন্তু প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে ধাতু বা শব্দ যার সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে। কোনো, যেমন চালাক যে শব্দটা, তার সাথে কি প্রত্যয় যুক্ত হচ্ছে? হর্ষই, তাই তো? এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা বলছি প্রত্যয়। যে নতুন শব্দ গড়ে উঠছে, সম্পূর্ণ পদ্ধতি বা প্রসেসটাকে আমরা বলছি প্রত্যয়। এবার দেখো, প্রত্যয় তো একটা বিশেষ শব্দখণ্ড হবে, সেটাকে আমরা যথার্থভাবে স্পেসিফিক্যালি প্রত্যয় বলছি। তাহলে সেই ধাতু বা শব্দ যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে উঠছে, যার সাথে যুক্ত হচ্ছে, তাকে আমরা বলছি প্রকৃতি। প্রত্যয় কোনটা হচ্ছে? যখন আমরা অর্থবিশিষ্ট একটা নতুন শব্দ, যখন প্রত্যয় হচ্ছে ধাতু বা শব্দের সাথে যখন একটা অন্য শব্দখণ্ড যুক্ত হচ্ছে তাকে আমরা প্রত্যয় বলছি। আর প্রকৃতি তার আগেরটাকে বলছি। প্রকৃতি সবসময় প্রত্যয়ের আগে বসে, ঠিক আছে? প্রকৃতি সবসময় মনে রাখতে হবে প্রত্যয়ের আগে বসে। যুক্ত চিহ্ন আছে, যুক্ত চিহ্ন আগে বসছে প্রকৃতি, সেটা কিন্তু ধাতু প্রকৃতি হোক, নাম প্রকৃতি হোক, যে কোনো প্রকৃতি হতে পারে, সেটাকে আমরা প্রকৃতি বলছি। আর যুক্ত চিহ্নের পরে যেটা বসছে সেটা হচ্ছে প্রত্যয়, মনে রাখতে হবে। প্রকৃতি সবসময় বিভক্তিহীন শব্দ যা প্রত্যয়ের আগে বসে। আশা করি বোঝার কোথাও অসুবিধে হয়নি। প্রকৃতি তাহলে কি? ধাতু বা শব্দ যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হচ্ছে তাকে প্রকৃতি বলছে। যার সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতি। চলো এবার উদাহরণ দেখে নিই। বিদ্যমানে ধাতু প্রকৃতি কি আছে? দেখো, বিদ আছে, বিদ্যমানে আছে বিদ ধাতু,
তার সাথে আছে সানজ প্রত্যয়, তার সাথে কি যুক্ত হয়েছে? সানজ। এবার আমি তোমাদের বলি সানজ প্রত্যয় কখন কিভাবে যুক্ত হয় পরে বলছি, এখানে প্রত্যয়টা আগে দেখো। সানজ প্রত্যয় যুক্ত হয়েছে, এটা হলো ধাতু প্রকৃতি। তাহলে বিদ্যমানটা কী শব্দ বা কী পদ? কৃদন্ত পদ। আচ্ছা, হিসেবি, হিসেব যে শব্দটা এটা কিন্তু ধাতু নয়, হিসেব হলো শব্দ, তার সাথে যুক্ত হচ্ছে বা নাম প্রকৃতি আমরা বলতে পারি, তার সাথে হস্যই প্রত্যয় যুক্ত হয়ে হিসেবি শব্দ, নতুন শব্দ গড়ে উঠছে, যেটাকে আমরা বলবো বাক্যে প্রয়োগ করলে সেটা হবে কী পদ? তদ্ধিতান্ত পদ। ঠিক আছে, কৃত প্রত্যয় সম্পর্কে এবার আলোচনায় আসছি। দেখো, ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি। 1 নম্বর হচ্ছে কার্য, কারক, করণীয়, কর্তা, কর্তব্য। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রি ধাতু বসবে, ধাতুর চিহ্ন ব্র্যাকেটে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নেবে। 2 নম্বর দেখো চলিষ্ণু, চলমান, চলিত, চালক, চলন, এই শব্দগুলোর ক্ষেত্রে চল ধাতু বসবে। 3 নম্বর দেখো গতি, গত, গমন, গন্তব্য, এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু গম ধাতু বসবে। 4 নম্বর দেখো দর্শন, দৃশ্য, দর্শনীয়, দর্শক, দ্রষ্টব্য, দৃষ্ট, এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু দৃশ ধাতু বসবে। 5 নম্বর ধর্তব্য, ধারক, ধায়ী, ধার্য, এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু ধৃ ধাতু বসবে। 6 নম্বর দেখো নয়ন, নেতা, নায়ক, নেত্র, এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু নি ধাতু বসবে। দাতা, দাতব্য, দায়ী, দেয়, এইগুলোর ক্ষেত্রে কিন্তু দা ধাতু বসবে। দায়ী আর দেয় কিন্তু আলাদা, এখানে একটা ছোট্ট কমা বসবে দায়ীর পর, যাই হোক দিয়ে নিও। পঠন, পাঠ্য, পঠিতব্য, পাঠক, এগুলোর ক্ষেত্রে পঠ ধাতু বসবে। শ্রবণ, শ্রবণীয়, শ্রুত, শ্রুতি, শ্রোতা, এইগুলোর ক্ষেত্রে শ্রু ধাতু বসবে। স্মরণ, স্মরণীয়, স্মারক, এগুলোর ক্ষেত্রে কিন্তু শ্রী ধাতু বসবে। দেখো দন্তস্বর ময়েরই স্মৃ ধাতু বসবে। বর্ধমানের ক্ষেত্রে আর বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধ ধাতু বসবে। পূজনীয়, পূজা, এগুলোর ক্ষেত্রে কি বসবে? পূজ ধাতু বসবে। চলে যাচ্ছি দেখো সহনীয়তে। সহনীয় শব্দ যখন থাকবে তখন সহ ধাতু বসবে। সৃজন শব্দের ক্ষেত্রে সৃজ ধাতু বসবে। স্থায়ী, স্থান, এগুলোর ক্ষেত্রে স্থা ধাতু বসবে। ক্ষয়, ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে ক্ষি ধাতু বসবে। জয় শব্দের ক্ষেত্রে জি ধাতু বসবে। গ্রহণীয়, গ্রহণ, গ্রহিতা, এগুলোর ক্ষেত্রে গ্রহ ধাতু বসবে। বচন, উক্তি, এগুলোর ক্ষেত্রে কিন্তু বচ ধাতু বসবে। বুদ্ধি, বুদ্ধ, এগুলোর ক্ষেত্রে কিন্তু বুধ ধাতু বসবে। বর্তমান, এগুলোর ক্ষেত্রে বর্তমান যে শব্দটা এখানে কিন্তু বৃত ধাতু বসবে। ঠিক আছে, এবার দেখো ভি ধাতু আছে, ভজ ধাতু আছে, মুজ আছে, জুজ আছে, যুধ আছে, যেমন যুদ্ধ, যুধ ধাতু থেকে আসছে যুদ্ধ, অ বসবে। অ কোথায় বসে? অপ্রত্যয়, যুধ ধাতু যুক্ত অপ্রত্যয় হলো যুদ্ধ। ঠিক আছে, মন ধাতু বসে, ইত্যাদি হচ্ছে ধাতু, এগুলো হলো ধাতু। এই ধাতুগুলো যদি তোমরা মনে রাখো কোন শব্দ থেকে কোন শব্দে কোন ধাতু প্রয়োগ করা হয়, তাহলে আশা করি তোমাদের আর অসুবিধা হবে না প্রত্যয় নির্ণয় করতে। আচ্ছা, এবার চলে যাচ্ছি দেখো কৃত প্রত্যয় 2 ধরনের হয়। এক হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় আর 2 হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় ক ধরনের হয়? 3 ধরনের। এক হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, 2 হলো বাংলা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, 2 বাংলা তদ্ধিত প্রত্যয়, আর 3 হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, 1 নম্বর সংস্কৃত কৃত প্রত্যয়। দেখো সংস্কৃত কৃত প্রত্যয়ের আমি একটা এখানে লিস্ট দিয়েছি, এই লিস্টটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে বা খাতায় নোট করে নেবে, যার ফলে তোমাদের কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যয়ের একটা পোর্শন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো 1 নম্বর হচ্ছে আন আর মান যদি থাকে কোনো শব্দে, তাহলে সানজ প্রত্যয় যুক্ত হবে। যেমন উদাহরণ বিদ্যমান, বিদ্যমান মানে বর্তমানে আছে, যেমন বর্তমান, ভাসমান মানে ভাসছে এখন জলে, বিদ্যমান, ভাসমান, ম্রিয়মান, বর্তমান, বুদ্ধিমান, এই মান যুক্ত যখন থাকবে, ঠিক আছে, তখন কিন্তু হবে পালোয়ান, তখন কিন্তু হবে সানজ প্রত্যয়। ধরো আমি তোমাদের বলছি না, পালোয়ানের ক্ষেত্রে কিন্তু অন্তস্তয় আঁকা, ওটা কখনোই হবে না, মানুষ বোঝাচ্ছে, আন হবে, আ দন্তের ন। ঠিক আছে, মান যখন দেখো বিদ্যমানে বিদ ধাতু যুক্ত সানজ, তাই তো সানজ প্রত্যয়। ম্রিয়মান মৃ ধাতু যুক্ত মান, অর্থাৎ সানজ প্রত্যয় যুক্ত হয়েছে। আচ্ছা, এবার 2 নম্বর দেখো তা, সেখানে ত্রিজ প্রত্যয় আছে। যেমন উদাহরণ হচ্ছে
নেতা, নেতায় দেখো নি ধাতু আছে যেখানে ত্রিচ প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে। দাতায় হচ্ছে দা ধাতুর সাথে ত্রিচ প্রত্যয় যুক্ত হয়েছে, নতুন শব্দ যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে দাতা। তাহলে এখানে বিদ্যমান, ম্রিয়মান, নেতা, দাতা এগুলো সব হচ্ছে কৃদন্ত পদ যখন বাক্যে প্রয়োগ করব। এগুলো সব কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয় হচ্ছে, ঠিক আছে। এবার দেখো ইষ্ণু, ইষ্ণুর ক্ষেত্রে দেখো ক্ষী ধাতুর সাথে যুক্ত হয়েছে ইষ্ণু প্রত্যয়, যুক্ত হয়ে হয়েছে ক্ষয়িষ্ণু। বৃদ্ধ যুক্ত ইষ্ণু, বর্ধিষ্ণু। অনট, অনট 4 নম্বর দেখো অনট, অনট হচ্ছে উদাহরণ গম ধাতুর সাথে যুক্ত হচ্ছে অনট প্রত্যয়, যেটা হচ্ছে গমন, শব্দ হচ্ছে গমন। আচ্ছা, নিয়ে যুক্ত অনট প্রত্যয় যুক্ত হচ্ছে নয়ন, ঠিক আছে। এবার 5-এ আসছি, দেখো 5 নম্বর উদাহরণে কয়তয় হস্যই, উদাহরণ হচ্ছে সমযুক্ত কয়তয় হস্যই প্রত্যয় যুক্ত হয়ে শান্তি। গৈ যুক্ত কয়তয় হস্যই প্রত্যয় যুক্ত হয়ে গীতি। গৈ ধাতু সম ধাতু, গম ধাতু নি ধাতু, ক্ষী ধাতু বৃদ্ধ ধাতু, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে তব্য, তব্য প্রত্যয়, ঠিক আছে। উদাহরণ হচ্ছে দেখো ভবিতব্য, ভবিতব্য যে শব্দটা এটা কিন্তু হচ্ছে কৃদন্ত পদ বাক্যে প্রয়োগ করলে। ভূ ধাতু থেকে এসছে ভবিতব্য শব্দটা, ভূ যুক্ত তব্য ভবিতব্য, ক্রি যুক্ত তব্য কর্তব্য, দৃশ যুক্ত তব্য দ্রষ্টব্য, জ্ঞা যুক্ত তব্য জ্ঞাতব্য, সুযুক্ত তব্য শ্রোতব্য, ঠিক আছে। আশা করি আর বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। এবার দেখো অনিয় যে প্রত্যয়, উদাহরণ হচ্ছে গম যুক্ত অনিয় গমনীয়, ক্রি যুক্ত অনিয় করণীয়, দৃশ যুক্ত অনিয় দর্শনীয়, পুজ যুক্ত অনিয় পূজনীয়, পা যুক্ত অনিয় পানীয়। তাহলে অনিয় প্রত্যয় কোন ধাতুগুলোর সাথে যুক্ত হচ্ছে বুঝতে পারছো? গমনীয়, করণীয়, দর্শনীয়, পূজনীয়, পানীয়, এই যে শব্দগুলো যখন অনিয় যুক্ত হচ্ছে তখন কিন্তু অনিয় প্রত্যয়। গম ধাতু, ক্রি ধাতু, দৃশ ধাতু, পুজ ধাতু, পা ধাতু, ঠিক আছে। এবার দেখো অন্তস্থ জ, অন্তস্থ জয় কি আছে? উদাহরণ দেখো পা যুক্ত অন্তস্থ জ প্রত্যয়। এবার অন্তস্থ জয়ের মধ্যে যৎ প্রত্যয় আছে, কপ প্রত্যয় আছে, নত প্রত্যয় আছে, সেগুলো তোমাদের কিন্তু অত ডিটেলসে না গেলেও চলবে, তোমাদের জেনে রাখতে হবে শুধুমাত্র যে অন্তস্থ জ প্রত্যয় সেটা হচ্ছে পা যুক্ত অন্তস্থ জ হচ্ছে পেয়, জ্ঞা যুক্ত অন্তস্থ জ জ্ঞেয়, শ্রুযুক্ত অন্তস্থ জ শ্রাব্য, বদ যুক্ত অন্তস্থ জ বাচ্য, শ্রীযুক্ত অন্তস্থ জ সূর্য, দৃশযুক্ত অন্তস্থ জ দৃশ্য, ভ্রীযুক্ত অন্তস্থ জ ভৃত্য, এগুলো হচ্ছে অন্তস্থ জ প্রত্যয় যুক্ত শব্দ, ঠিক আছে। কি শব্দ? যখন বাক্যে প্রয়োগ করব কৃদন্ত পদ, আর এগুলো হচ্ছে কৃত প্রত্যয়, কৃত সংস্কৃত কৃত প্রত্যয়। পা ধাতু, জ্ঞা ধাতু, শ্রু ধাতু, বজ ধাতু, সব সময় কিন্তু ধাতু প্রকৃতির সাথে কিন্তু যুক্ত হবে কৃত প্রত্যয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো অক, অকের সাথে কিন্তু নক, অক বা নক, ঠিক আছে। অক থাকলে যেমন পাঠক, চালক, বাহক, তারপর দেখো নায়ক, কারক, এই যে শব্দগুলো এইগুলো কৃদন্ত পদ, কৃদন্ত পদ। আচ্ছা, কৃদন্ত পদ যুক্ত শব্দ, কৃদন্ত পদ আমরা বলি। এবার দেখো পচ যে ধাতু তার সাথে অক যুক্ত হচ্ছে প্রত্যয় পাচক, পঠ যুক্ত অক পাঠক, বই যুক্ত অক গায়ক, নি যুক্ত অক নায়ক, ক্রি যুক্ত অক কারক, দৃশ যুক্ত অক দর্শক, রুক্ষ যুক্ত অক রক্ষক, ঠিক আছে। এই হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। আশা করি তোমাদের বোঝার কোথাও অসুবিধে হয়নি। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়ের আলোচনা আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে বাংলা কৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা। এইভাবে কিন্তু পরপর পর্বে ভাগ করা থাকবে। প্রত্যয়ের ক্লাসগুলো তোমরা কিন্তু সময় মতো অ্যাটেন্ড করে নিও, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।